আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি এলাহি আছি আপনাদের সাথে আপনাদের নবম শ্রেণীর বিজ্ঞানকে খুবই সহজ করে দেওয়ার জন্য। তো আমরা চ্যাপ্টার 5 নিয়ে কথা বলতেছিলাম। চ্যাপ্টার 5-এর আমরা গত লেকচারে একটা পরমাণু যে স্থায়ী মূল তিনটা কণিকা, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করব। তো পরমাণু মডেল সম্পর্কে আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে অনেক বিশদভাবে অনেকটাই মোটামুটিভাবে যতটুকু জানার জেনেছি এবং তারই ধারাবাহিকতায় এই যে পরমাণু মডেল সম্পর্কে যত বিজ্ঞানীর যত গবেষণা আছে, এই পর্যন্ত যত বিজ্ঞানী এই পরমাণু মডেল নিয়ে কথা বলেছেন, অসংখ্য বিজ্ঞানী, তবে দুইজন বিজ্ঞানীর কথা এই পরমাণু মডেলের জন্য অবশ্যই বলতে হবে। একজন হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড এবং আরেকটি হচ্ছেন বিজ্ঞানী নিলস বোর। তাহলে একজন আর্নেস্ট রাদারফোর্ড তিনি তার পরমাণু মডেলে কি ব্যাখ্যা করেছেন এবং বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলে তিনি কি ব্যাখ্যা করেছেন, এই দুইটা পরমাণু মডেল সম্পর্কে অবশ্যই আমরা জানবো। প্রথমেই আমরা যে মডেলটি নিয়ে কথা বলবো পরমাণু, সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, তিনি তার পরমাণু মডেলে কি বলেছেন এবং তারই ধারাবাহিকতায় তার কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা চলে যাই প্রথমে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসলে কি বলা হয়, আমি প্রথমে একটু লিখে রাখি। রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেওয়া হয় হচ্ছে, সালটা হচ্ছে 1911। সালটা হচ্ছে 1911 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার এই পরমাণু মডেলের ব্যাখ্যা প্রদান করেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আর্নেস্ট রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই পরমাণু মডেল দেওয়ার পর তার পূর্বে বা আর্নেস্ট রাদারফোর্ড যখন পরমাণু মডেল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন, তখন কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের কিন্তু তখন ওইরকম বহুল আবিষ্কার কিন্তু বা কোয়ান্টাম মেকানিক্সের যে থিওরি ওইভাবে প্রকাশিত হয়নি। যেহেতু কোয়ান্টাম মেকানিক্সের থিওরি ওইভাবে প্রকাশিত হয়নি, এজন্য রাদারফোর্ডের পরমাণু মডেলের সম্পর্কে পারফেক্ট ব্যাখ্যা বা পুরোপুরি ব্যাখ্যা অনেকটাই থেকে যায়। তো সেই জন্য অনেক ক্ষেত্রেই আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা অবশ্যই ধারণা পাবো, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলটা ওই রকমভাবে স্বীকৃতিপ্রাপ্ত পরমাণু মডেল নয়, যেটা বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা অনেকটাই দেখতে পাই যে অনেকটাই স্বীকৃতি পেয়েছে। এই রাদারফোর্ডের পরমাণু মডেলে সর্বপ্রথম যে কথাটা বলা হয়, একটি পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। অর্থাৎ একটা পরমাণুর, আমরা তো জানি না যে একটা পরমাণু আসলে কেমন দেখতে, আমরা একটা পরমাণু যে গোলাকার দেখতে বা বৃত্তাকার দেখতে, এই ব্যাপারটা কিন্তু আমরা নিলস বোরের পরমাণু মডেল থেকে পাই। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল যখন আমরা পড়তেছি, তখন কিন্তু আমরা জানি না যে আসলে একটা পরমাণু দেখতে কেমন। যেহেতু একটা পরমাণু দেখতে কেমন এই ব্যাপারটা যেহেতু আমরা জানি না, কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তিনি বলতেছেন যে একটা পরমাণু গোলাকার হোক বা বৃত্তাকার হোক, যেমনই হোক না কেন, একটা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকবে। কেন বেশিরভাগ জায়গা ফাঁকা থাকবে? কারণ একটা পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র। তাহলে একটা পরমাণুর কেন্দ্রে যদি নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে ওই পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকবে। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলতেছেন। তিনি নাম্বার 2-এ কি বলতেছেন? তিনি বলতেছেন একটা পরমাণুর কেন্দ্রে যেহেতু নিউক্লিয়াস থাকবে এবং ওই নিউক্লিয়াস, একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এবং ওই নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন নিয়ে ওই নিউক্লিয়াসটা গঠিত এবং ওইটা ধনাত্মক চার্জযুক্ত। তাহলে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার চারপাশ দিয়ে হচ্ছে, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। আমরা কিন্তু জানি না, রাদারফোর্ডের পরমাণু মডেলে অবশ্যই জানি না যে পরমাণু দেখতে কেমন, বৃত্তাকার না উপবৃত্তাকার কেমন দেখতে আমরা জানি না, কিন্তু রাদারফোর্ড বলতেছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট জায়গাতে ঘুরতে থাকবে। তাহলে আমরা দ্বিতীয় কথা বলতে পারি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রন ঘুরতে থাকে, তাহলে এই যে ঘূর্ণনটাকে বিজ্ঞানী রাদারফোর্ড সৌরজগতের সাথে তুলনা করেছেন। অর্থাৎ সৌরজগতের সাথে কিভাবে তুলনা করেছেন? আমরা বলতে পারি যে সূর্যকে কেন্দ্র করে, আমরা স্বাভাবিকভাবে কি জানি যে একটা যদি আমি চিন্তা করি এটা সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ যখন
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, শনি, বুধ, অন্যান্য যে গ্রহ উপগ্রহগুলো আছে যারা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এই যে গ্রহগুলা যেগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তো সেমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। অর্থাৎ এখানে পৃথিবী সহ অন্যান্য যে গ্রহ আছে তাদেরকে ইলেকট্রন চিন্তা করা হচ্ছে এবং সূর্যকে চিন্তা করা হচ্ছে নিউক্লিয়াস। সূর্যকে কেন্দ্র করে যেভাবে পৃথিবী ঘুরতে থাকে সেমভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোও ঘুরতে থাকে। এই জন্য আমরা রাদারফোর্ডের এই যে ঘূর্ণন ভিত্তিক যে কথা, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে, এই জন্য রাদারফোর্ডের এই মডেলকে সৌর মডেলও বলা হয়। অর্থাৎ আমরা 3 নম্বরে কথা বলতে পারি যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়, সৌর মডেল বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌর মডেল বলা হয়। এখন সৌর মডেল বলার কারণই হচ্ছে যে এই সূর্যকে কেন্দ্র করে যেমন করে পৃথিবী ঘুরতে থাকে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এই জাতীয় কথা যেটা রাদারফোর্ড তার পরমাণু মডেলে ব্যাখ্যা করেন। এবং রাদারফোর্ডের এই যে পরমাণু মডেল যেটা তিনি ব্যাখ্যা করেছিলেন, যেখানে আমি ইলেকট্রনিক ঘূর্ণনের কথা বললাম, সৌর মডেলের কথা বললাম, এই কথাগুলোর মধ্যে কিন্তু একটু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কেমন? যেমন রাদারফোর্ড এই যে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরতে থাকে, এই ঘূর্ণনটাকে তিনি সৌরজগৎকে বা সূর্যকে কেন্দ্র করে যেভাবে পৃথিবী সহ অন্যান্য গ্রহ ঘুরতে থাকে তার সাথে তুলনা করেছেন। কিন্তু এই তুলনা করাটা ভুল। কারণ কি? কারণ হচ্ছে যে ইলেকট্রন যেটার চার্জ আছে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এবং যদি আমি বলি নিউক্লিয়াসেরও কিন্তু চার্জ আছে, যেহেতু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে, মানে চার্জ আছে, তাহলে যেটা ধনাত্মক চার্জযুক্ত। আর এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিন্তু চারপাশে ঘুরতে থাকে। আর এই ধনাত্মক চার্জযুক্ত যে নিউক্লিয়াস, এটাকে কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড সূর্যের সাথে তুলনা করেছেন। কিন্তু সূর্য কি চার্জযুক্ত? অবশ্যই না। সূর্য যেহেতু চার্জযুক্ত নয়, তাহলে চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করা সম্ভব নয়। এখানে সূর্য যেমন চার্জযুক্ত নয়, তেমনি পৃথিবীও কিন্তু চার্জযুক্ত নয়। তো ইলেকট্রনকে যেমন পৃথিবীর সাথে তুলনা করা হচ্ছিল, সূর্যকে নিউক্লিয়াসের সাথে তুলনা করা হচ্ছিল। তো যেহেতু দুইটাই চার্জহীন, অর্থাৎ চার্জযুক্ত বস্তুর সাথে চার্জহীন বস্তুর তুলনা করা হচ্ছে, যেটা প্রকৃতপক্ষে সম্ভব নয়। এই জন্য রাদারফোর্ডের এই পরমাণু মডেলের এই সীমাবদ্ধতা চলে আসে। এর পরবর্তীতে আর একটা বিষয় আছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনের ঘূর্ণনের বিষয়টা বলা হচ্ছে, এটা যেমন সৌরজগতের সৌর মডেলটা ভুল, তেমনিভাবে এই কথাটা কিন্তু আর একটাভাবে ভুল। কীভাবে ভুল? ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই ব্যাপারটাকে আমরা একটু ব্যাখ্যা করতে পারি। কীভাবে ব্যাখ্যা করতে পারি? ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে, একটা পরমাণু যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, তো ঘুরতে সে একসময় কি হবে, এইভাবে প্রত্যেকটা সময় নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকবে, ঘুরতে একসময় সে কেন্দ্রে পতিত হবে। অর্থাৎ এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে একসময় কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে এসে পতিত হবে, পড়ে যাবে। আর যখন নিউক্লিয়াসে এসে পতিত হবে ইলেকট্রনটা, ফলে অর্থাৎ ইলেকট্রনই যদি না থাকে তাহলে পরমাণুতে সম্ভব নয়। কারণ পরমাণুর 3টা স্থায়ী মূল কণিকার মধ্যে ইলেকট্রন কিন্তু রয়েছে। আর ইলেকট্রন যদি এভাবে ঘুরতে শক্তি হারাতে যদি কেন্দ্রে এসে পড়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলে এই ব্যাখ্যাটা বা এই পরমাণু সম্পর্কিত কথা বা পরমাণুর অস্তিত্বই থাকবে না। যেহেতু পরমাণুর অস্তিত্ব থাকবে না, তার মানে তার এই ইলেকট্রনকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনের ঘূর্ণনের ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভালো করে ব্যাখ্যা দিতে পারেন। যেহেতু কোয়ান্টাম মেকানিক্সের ব্যাখ্যাটা প্রদান করা হয় নাই, সেই জন্য কিন্তু তার এই কথা সম্পর্কিত ব্যাখ্যাগুলো, তিনি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরতেছেন, এই কথাগুলোর কিন্তু ভুল রয়েছে। অর্থাৎ এই কথাগুলো একটি সীমাবদ্ধতা। তার মানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে শুধু এটা জানতে পারি যে একটা পরমাণুর কেন্দ্রে, রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে আবিষ্কার হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এবং ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকবে ঠিকই, কিন্তু কখনোই নিউক্লিয়াসে ঘুরতে ও শক্তি হারাতে কখনোই কেন্দ্রে পতিত হবে না। কেন্দ্র পতিত হলে অবশ্যই এটা শেষ হয়ে যাবে। তো রাদারফোর্ডের এই পরমাণু মডেল সম্পর্কিত কথা, যে কথাগুলো আমরা অলরেডি জানি এবং আমাদের বইতে সুন্দর করে লেখা আছে, অবশ্যই পরমাণু মডেল সম্পর্কিত কথাগুলো অবশ্যই আমরা মনে রাখবো। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে।